আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মিলিটারি কেন ব্যারাকে ফেরত যায় না? জি, এই প্রশ্নটা এখন এই মুহূর্তে সর্বোচ্চ প্রশ্ন হিসেবে আমি মনে করতে চাই। মানে আপনি যদি স্পিকার হইতেন তাহলে বলতাম যে মাননীয় স্পিকার, আজকের সংসদে এই পয়েন্ট অফ অর্ডারটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো বাংলাদেশে আমি অবাক হয়ে যাই, যেই দেশে নির্বাচন হয়ে গেছে তারা তো বলতেছে খুব ভালো নির্বাচন হয়েছে, ঐতিহাসিক নির্বাচন হয়েছে তাদের দাবি। আমরা বলি না, আমরা তো বলি এটা মুসলেখা সরকার অনুরোধের আসরের ইলেকশন হয়েছে। যে তাদের হিসেবে ঐতিহাসিক নির্বাচন। অবশ্য এখন ইদানিং তার যে কোলাবোরেট রয়েছে জামাত, তারা আবার একটু মুসরে ডানে বা একটু কচুই মাছের মতো বাই মাছের মতো এরকম নির্বাচন সঠিক হয়নি। দেখ, এটা তাদের ঘরের বাইরের ব্যাপার, ওই বিতর্কে আমরা যেতে চাই না। ইউনুস নাকি ইতিহাসের সবচেয়ে আদম ব্যাপার, ইউনুস সব ইতিহাস সবচেয়ে বড় বিচার ইলেকশন করেছে, তারপর ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশনার বলেছে। এত আর বিএনপি নাকি জনগণের দল, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। তাহলে আমার প্রশ্ন, সদয় নিবেদন করতে চাই সবার কাছে, যে তাহলে ব্যারাকে ফিরে যাচ্ছে না কেন? এরা আর্মি কেন লাগে? অর্থাৎ আপনার যদি ঘরের খুঁটি এতই মজবুত হয়, তাহলে ঘরের চারিপাশে আবার অতিরিক্ত ঠিকা দিয়ে রাখছেন কেন? দালমি কুছ তো কালা হয়। তার মানে এই আপনার এই ঘর দুর্বল, খুঁটি দুর্বল, অথবা ঘরই আপনার না, তার জন্য খুঁটি লাগানো হচ্ছে। তা না হলে আপনি বলেন, কোন পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী, এটাকে তো আমি এখন সেনাবাহিনী বলতে নারাজ, এটাকে আমি এখন ওয়াকার বাহিনী বলতে চাই। কারণ সেনাবাহিনী তো থাকতে পারে না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে। যদি তারা, যেহেতু তারা দাবি করেছে এটা নির্বাচিত হয়ে গেছে, নির্বাচন হোক বা না হোক, সেনাবাহিনীর কাম কি? সেনাবাহিনীর কাজ তো মাঠে থাকা না এতদিন, তাদের তো আরো কাজ আছে। সেই কাজ না করে তারা কেন এখানে? অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী ওই যে তাদের যে বড় ভাই বা আব্বা শ্বশুর, এই যে পাকিস্তান, তারই মুখ পড়াইছে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি। মানে তারা সেই ব্যবসা বাণিজ্য রাজনীতি হস্তক্ষেপ করবেই। তো আমরা ইতিহাস দেখলাম যে যেই দেশ মিলিটারি নিয়ন্ত্রিত হয়, সেই দেশের হাল কি হয়। সেই দেশটা যে ভিখারিস্তানে পরিণত হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত পেয়ারা পাকিস্তানিদের পাকিস্তান রাষ্ট্রটি। আজকে পাকিস্তানের নাম বাটখারা পাকিস্তান, কোথাও বলে কটরা পাকিস্তান, মানে ওই যে ঘুরে ফিরে একই। তো সেই পাকিস্তানের জজবা আমাদের বাংলাদেশের মিলিটারিদের মধ্যে আসছে। তাদের কাজটা কি? তাদের কাজ তো রাজনীতিতে অংশগ্রহণ করা না। তাদের কাজটা কি? সেই পাকিস্তানিদের প্রসেসে, সেই পাকিস্তানিদের দেখানোর পথেই তারা হাঁটতেছে। পাকিস্তানে যেমন সেনাবাহিনী সরাসরি পর্দার অন্তরালে থাকে না, তারা সরাসরি পর্দার সামনে চলে আসে, আমরা সেটা দেখেছি। তার জন্য পাকিস্তানের এই ৭৫ বছর বয়সে আজ পর্যন্ত কোনোদিন কোন সরকার ৫ বছর টিকতে পারে নাই, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে টিকতে পারবে না। আর আমরা সবাই জানি, সারা পৃথিবী জানে, যে পাকিস্তানে যে ক্ষমতায় আসে, যিনি শাসন ক্ষমতা নেন, তিনি সেনাবাহিনীর যে প্রধান থাকেন তার ড্রাইভার পেয়াদার মতো কাজ করে যান, আমরা সেটা দেখেছি। তো বাংলাদেশেও সেই কাজটা হয়েছে পর্দার পেছনে থেকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে কোনো না কোনো ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিকে সরাসরি হস্তক্ষেপ করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 15ই আগস্টের সেই হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু, এবং আজও চলছে। যার জন্য বাংলাদেশের অর্থনীতি এখন থুবড়ে পড়েছে, যার জন্য বাংলাদেশের রাজনীতি মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্র বিতাড়িত হয়েছে। এবং প্রতিবারই এমনকি এই হাত থেকে, এই সেনাবাহিনীর হাত থেকে, এই মিলিটারি, আসলে আমি সেনাবাহিনী বলতে রাজি না, এখন মিলিটারির হাত থেকে, খোদ মিলিটারির ঘরে জন্ম নেওয়া এবং মিলিটারির তাঁবুতে জন্ম নেওয়া রাষ্ট্রটিও, রাজনৈতিক দলটির প্রধানও মারা গেছে মিলিটারি হাতেই। এমনকি মানে জিয়াউর রহমানের কথা বলতেছি, তেমনি তারেক রহমান আজকে যিনি প্রধানমন্ত্রী, তার মাজার হাড্ডি এই সেনাবাহিনী ভেঙেছে, এই মিলিটারি ভেঙেছে। তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই মোল্লাতন্ত্র। তো যেই দেশে শুধুমাত্র মোল্লা অথবা মিলিটারি যে কোনো একটাই যদি সেই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, সেই দেশের রাজনীতিতে নাক গলায়, সেই দেশের রাজনীতির মানে প্রেসার বাহিনী হিসেবে কাজ করে এবং দখল করে, একটা বাহিনী যথেষ্ট দেশ ধ্বংস করার জন্য। সেই জায়গায় মোল্লার মিলিটারি দুইটাই। অর্থাৎ আপনার যদি ক্যান্সার এবং ক্যান্সার হয় বা যক্ষা হয়, দুইটার মধ্যে একটা হলে যথেষ্ট। সেই জায়গায় একই সাথে যদি ক্যান্সার ও যক্ষা একসাথে ধরে, তাহলে সেই রুগী তো বাঁচবে না। তো আমাদের বাংলাদেশে তাই হয়েছে। এই
মোল্লা মোল্লা নামের ক্যান্সার, না মোল্লা নামের যক্ষা আর মিলিটারি নামের ক্যান্সার বাংলাদেশের রাজনীতিতে সরাসরি একটা রোগ হয়ে বসে বসে পড়েছে এদের বুকের ভিতরে। তো এই দেশকে আপনি বাঁচাইতে পারবেন না, না অর্থনৈতিক ভাবে, না রাজনৈতিক ভাবে, না আপনি যে কোনো ভাবে আপনি পারবে, বিজ্ঞানের দিক থেকে বলেন, শিক্ষার কোথাও পারবেন না, পারে নাই কেউ। এবং আপনি খেয়াল করেন এরাও কিন্তু এই ভাড়াটিয়া বাহিনী হিসেবে এখন কাজ করবে, ঠিক পাকিস্তানের সেনাবাহিনী যেমন ভাড়াটিয়া হিসেবে কাজ করতেছে, সমস্ত সম্পত্তি রাখে আমেরিকা, কানাডা, ইউরোপে, ইউকেতে, সুইজারল্যান্ডে, বাংলাদেশও ঠিক তাই করতেছে। পাকিস্তানের জেনারেলদের যেমন আর্মিদের এখন কাজ যেমন তাদের ওই যে ব্যবসাতে নামা, বাংলাদেশেও দেখবেন সেনাবাহিনী এখন ব্যবসাতে নেমেছে, সেম কেস, একই কেস, আপনি একইভাবে চলতেছে। পাঁচের আগস্টের যত কাহিনী বেরোচ্ছে এখন প্রতিদিন, এইটা যে এই যে ডিপ স্টেটের টাকায় একেবারে গণভবনের যারা নিরাপত্তায় ছিল, সেনাবাহিনী যে যেদিকে ছিল, সবাই যে কি পরিমাণ ক্যাপচার ছিল। আওয়ামী লীগের মতো একটা দলকে তারা বিশ্বের করে তাদের দলীয় কর্মসূচি গুলো প্রত্যাহার করেছে, তারা সব প্রত্যাহার করেছে আওয়ামী লীগ, বিশ্বাস করেছে তাদেরকে। 4 আগস্ট রাতে জেনারেল ওয়াকার গণভবনে সবার সাথে বৈঠক করে বলেছেন যে তার সমস্ত দায়িত্ব তাদের এবং আর কাউকে কোনো ভূমিকা পালন করতে হবে না। এবং ওইখান থেকে বেরিয়ে গিয়ে তিনি ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করেছেন, ফোন করে তিনি সকাল 10টায় তার কাছে আসতে বলেছেন। এবং এই যে ইয়া থেকে 4 আগস্ট বিকালবেলা চট্টগ্রামে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর সেনাবাহিনী গুলি চালিয়েছে। 5 আগস্ট আমরা দেখলাম, আমাকে একজন বলেছেন পুলিশের একটা কন্ট্রোল রুম থেকে তারা বসে বসে দেখছিলেন যে ঢাকার কোন কোন পয়েন্টে সেনাবাহিনী নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং সবাইকে ঢুকতে দিচ্ছে, এবং গণভবনে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেনাবাহিনী সদস্যদের নেতৃত্বে গণভবনে লুটপাট করা হলো। সেনা সদস্য গণবাহিনীর ল্যাপটপ নিয়ে বেরুচ্ছে এমন ফুটেজ তখন ছিল। সমস্ত ছবিগুলো তারা নামিয়েছে, তারা বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙেছে। এবং আজকে এই যে নর্থ ওয়েস্ট যে অনলাইন কাগজটায় যে কাহিনীগুলো বেরোচ্ছে, আমার তো মনে হয় যে তারা যাচ্ছে না, তাদের পুরো কাজটা এখনো শেষ হয় নাই। তার পুরো কাজটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বংশ করা। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বংশ না, ধ্বংস করা না, সেই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রাকে, গণতান্ত্রিক যাত্রাকে, বাংলাদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। সেই পরিকল্পনার কারণেই কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আপনি মনে করেন না যে বাংলাদেশের যে পুলিশের যে মোরালিটি, পুলিশের যে সাহসিকতা, এগুলো সব ধ্বংস করে দিয়েছে এটা পরিকল্পিতভাবে। এটা কিন্তু মোল্লাতন্ত্রের থেকে আসা বুদ্ধি, এবং মোল্লাতন্ত্রদের দিয়েই কাজ করানো পৃষ্ঠপোষকতাই ছিল সেনাবাহিনী। অপ্রিয় হলেও সত্য কথা, আপনি দেখবেন ভাসুরের নাম কেউ নিতে চায় না। এই দুইটা নাম মানে অনেকে রাগ করে, কেউ কেউ আছে আসতে বলো মিলিটারির নাম নিও না, মিলিটারির নাম নিও না, আবার আর মোল্লার নাম তো নিতেই দিবে না। ঠিক আছে, এই যে মোল্লারা যে এত ছেঁচা দিল আওয়ামী লীগের, এমনকি এখন বিএনপির ছেঁচা দিবে, নিশ্চিত থাকেন। আজকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে এর আগেও কিছু ভবিষ্যৎবাণী করে রেখেছি, আবার বলি, ঠিক আজকে যেভাবে মানে এই 2024-এ 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই মৌলবাদী দলগুলো, তথাকথিত ইসলামী মৌলবাদী দলগুলো যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে, এর যাতে ভয়ঙ্কর ক্ষতি করবে বিএনপির। আপনি নিশ্চিত থাকেন আগামীতে কোনোদিন যদি বিএনপিকে তছনছ করে দেওয়া হয়, সেটা কিন্তু আওয়ামী লীগের করতে হবে না, এই মৌলবাদীরাই করবে। শুনেন, আমি একবার বলেছিলাম অনেক আগে যে যে ঘটনাটা 2008-এ ঘটেছিল, সেনাবাহিনী ঘটিয়েছিল, এইটা আওয়ামী লীগের উপরে একদিন ঘটবে। মানুষ তখন হাসাহাসি করছিল, আমি এটা বলেছিলাম সেম কাহিনী ঘটবে। এবং সেটা কিন্তু তারা বিএনপির চাইতে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগের উপরে ঘটাইতেছে এই সেনাবাহিনী। সেনাবাহিনী আসলে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চাচ্ছে, শুধু আওয়ামী লীগ না। বাংলাদেশ সেনাবাহিনী একটা সো-কল্ড মোল্লাতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে। তার আফগানিস্তানের মতো বাংলাদেশে একটি জিহাদি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেনাবাহিনীর ভিতরে মৌলবাদী, সরাসরি জামাত না, শুধু হেফাজত না, সরাসরি সালাফি এবং হিজবুত তাহরিরের জঙ্গিবাদীরা ঢুকে গেছে। আমি নিজে সেনাবাহিনীর ক্লাসে দেখেছি, সেনাবাহিনীদের ওইখানে একটি ক্লাস চলতেছিল, সেইখানে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা আমি লিখেছি, এমন না যে এখন বলতেছি,
এটা আমি তখন লিখেছিলাম, কেউ এটা নিয়ে নাক গলায় নেই, কথা বলে নেই। আমি ওই ক্লাসে দেখেছি একজন বলছিল ছাত্রলীগ হলো পৃথিবীর সবচেয়ে খারাপ সংগঠন, বঙ্গবন্ধুর সবচেয়ে খারাপ ব্যক্তি আওয়ামী লীগ হলো সবচেয়ে বাজে সংগঠন, মানে এরা হচ্ছে ভারতের দালাল। এটা ক্যান্টনমেন্টের ভিতরে বলতেছিল, ক্লাসের ভিতরে, কেউ প্রতিবাদ করে নাই। সেই ক্লাসে আমি উপস্থিত ছিলাম, কেউ বলতে পারবে না চুদুর বুদুর করে যে বানায় বলছে, কারণ ওই ক্লাসে আমিও কোনো না কোনো ভাবে ছাত্র হিসেবে ছিলাম। ওখানে তো ছাত্র না, আমরা শিক্ষা, আমরা আমরা একটা ট্রেনিং নিতে গিয়েছিলাম, তখন ক্লাসে এগুলো বলেছে। সেনাবাহিনীর পোশাক পরা লোক বসে আছে, সেখানে বলেছিল যে গণতন্ত্র হারাম, সমাজতন্ত্র হারাম বলেছিল। আমাদের আরবি ক্লাস নিত, সেখানে সিভিল এবং সিভিল লোক হিসেবে, সিভিলের মধ্যে আমি ছিলাম, যারা আমরা সিভিল ছিলাম পাশে পোশাকি লোক থাকতো, সেখানে স্পষ্ট বলতেছে তারা বঙ্গবন্ধুকে গালি দিত, তাকে জাতির পিতা মানতো না, প্রকাশ্য ক্যান্টনমেন্টের ভিতরে বলতো, কেউ কথা বলে নাই। ক্যান্টনমেন্টের নামটা আমি বললাম না সঙ্গত কারণেই। আমি নিজের চোখে দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে, আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লিখে গাছের ভিতরে পেরাক মারা। আপনি বলেন তো, এটা কি গুলিস্তানে ফুটপাত পেয়েছেন আপনি, যেখানে একটা পাখি যাইতে পারে না, যেখানে একটা গাছের পাতা পরে থাকতে পারে না শুকনো, সেখানে কারা এগুলো লিখেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কারা লিখেছিল? আওয়ামী লীগ ক্ষমতায়, আমি যেগুলো বলতেছি তখন আওয়ামী লীগ ক্ষমতা, এই সরকারের সময় তো লাভই নাই। এটা আওয়ামী লীগ ক্ষমতা, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, আমি নিজের চোখে দেখে আসছি, এগুলা নিজের চোখে দেখছি, 2 ক্যান্টনমেন্টে এগুলো দেখেছি। এটা নিয়ে এত দাপটের ক্ষমতা, কিন্তু তারা কোনোদিন এগুলাকে হিসাবে নেন নাই বা করেন নাই। আমাকে একজন বলেছিল যে আল জাজিরা যখন ওই রিপোর্টটা হয়, প্রাইম মিনিস্টার মেন যখন ওই রিপোর্টটা হয়, তখন ওই রিপোর্টারকে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায়। তাহলে বুঝেন কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এখন বুঝেন, শুধু তা না, এই বাংলাদেশে আমি বারবার বলি, বাংলাদেশের যত রাজনৈতিক কোন্দল, যত সহিংসতা, এই বিডিআর হত্যাকাণ্ড, আপনি নিশ্চিত থাকেন সেনাবাহিনী জড়িত আছে। অবশ্যই বিডিআর হত্যাকাণ্ড সেখানে সেনাবাহিনীর লোক জড়িত ছিল, তারা জড়িত। এবং আজকের বিএনপি, যেমন আমরা যে আলাপ করতেছিলাম, তখন আওয়ামী লীগ এগুলা মানে স্বীকার করতে চাইতো না আওয়ামী লীগের নেতারা। 5 আগস্টের পরে আমার অনুষ্ঠানে যত আওয়ামী লীগ নেতাদের এনেছি, তাদের মুখ দিয়ে এগুলা কখনোই আমরা বলাতে পারিনি। 5 আগস্টের এখনো বলতে চাই না, আমি বলতাম, আমি আর আপনাকে একটু সংযোজন করি। এই যে খালেদা জিয়া যে জেল কেটেছেন, এইটার জন্য তো বিএনপি আওয়ামী লীগকে সবসময় দোষারোপ করে যাচ্ছে। প্র্যাকটিক্যাল অবস্থা হচ্ছে এইটাও হচ্ছে সেনাবাহিনীর মামলা। এই টাকাটা এসেছিল খালেদা জিয়া যখন 1991-96 যখন ক্ষমতায়, এই টাকাটা ওই সময় এসছে, এবং আর্মি ইন্টেলিজেন্স যারা আজকে তারেক রহমানের সাথে ওসমানী উদ্যান মিলনে আপনাকে হেঁটে হেঁটে ইয়াতে সচিবালয়ে আসে, ছবি যাচ্ছে, আর্মি আছে না সাথে, ওই যে টাকা এসেছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে, এই সমস্ত কিছু ফাইল ডকুমেন্ট তৈরি করে রাখছে আর্মি ইন্টেলিজেন্স। এবং আওয়ামী লীগ পরে এই যে 96 যে ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ, 96 থেকে 2000 পর্যন্ত ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এই কেসটার খবরই পায় নাই, তারা জানতোই না এটা। 1/11 সময় তারা ওই ফাইলটা বের করে তারা এই মামলাটা করেছে। এবং এই মামলাটা বিএনপি এত ভয় পেত, যেহেতু একটা ডকুমেন্টে সব আছে, এর জন্য মামলার দিন তারা হরতাল দিত, নানাভাবে হাইকোর্টে যেত, সুপ্রিম কোর্টে মামলাটা বিলম্বিত করার জন্য। এতদিন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারা ভাবে নাই, সেটা বিলম্বিত করে এইভাবে বিয়ারটা করছে। তার মানে মেরুদণ্ড ভেঙেছে, তাকে মুসলেকা মজা পাবে না, মুসলেকা 3 বার নেওয়া হয়েছে তাকে। সেইবার মুসলেকা 3 বার নেওয়া হয়েছে। যখন তারেক রহমান যাবে তখন মুসলেকা 5 বছর উল্লেখ করা ছিল, 5 বছর, উনি 5 বছর দেশে আসবেন না, রাজনীতি করবেন না। তো মুসলেকা নেওয়ার পরে আর্মির যে গ্রুপটা, তারা খেয়াল করি, বাবা 5 বছর তো আমার হবে না,
তারা এয়ারপোর্টে গিয়ে এটার তো 10 বছর করলো।